হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো শুরু করেছিলাম জিকের ক্লাস, সেই ক্লাসের আজ হচ্ছে আমাদের 29 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নিও। এর আগে আমরা 28টা ক্লাস করেছি। সেই 28টা ক্লাসই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকে নিয়ে ক্লাস। 2021 সালের পরীক্ষা যেটা হয়েছিল সেই পরীক্ষায় আসা প্রশ্নোত্তর নিয়ে আমরা প্রত্যেক দিন ক্লাস করছি। আর কয়েকটা ক্লাস হলেই কিন্তু এই পুরো 2021 সালটা শেষ হয়ে যাবে। তারপর আমরা কিন্তু 2023 সাল রিসেন্ট যেটা পরীক্ষা হয়েছে সেটা ধরবো। ঠিক আছে, আজ আমরা করছি 18-10-2021 সালে পরীক্ষার থার্ড শিফটের প্রশ্নোত্তর। তো মন দিয়ে দেখতে থাকবে, লাস্ট পর্যন্ত দেখো। প্রিভিয়াস ইয়ারের যদি তুমি বারবার প্র্যাকটিস করতে পারো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, তাহলে আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি যে প্রিভিয়াস ইয়ার করো, আর কিছু প্রশ্নোত্তর করাবো এক্সট্রা, সেগুলো করো। 20 প্রশ্ন, 20টা প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায়। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর একটু সময় নিয়ে নিচ্ছি তোমাদের কাছে শুরু করার আগে। দেখো, তোমাদের জন্য একটা আমি জিকে পেড ব্যাচ শুরু করেছি। এটা হচ্ছে পিডিএফ ব্যাচ। এই গ্রুপ একটা আমাদের পিডিএফ গ্রুপ থাকবে, প্রাইভেট গ্রুপ। সেই গ্রুপে তোমাদের জয়েন করানো হবে 249 পেমেন্ট করলে। জয়েন করলে তোমরা পেয়ে যাবে 2020, 2021, 2022, 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, সঙ্গে পাবে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার, সঙ্গে পাবে স্ট্যাটিক জিকে এবং ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু তোমরা পাবে যদি জয়েন করো তাহলে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে যাব আমরা। দেখো প্রথম প্রশ্ন কি আছে। কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে? আমরা জানি যে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক 1, কিন্তু কোন দেশ এটা লঞ্চ করেছিল প্রথম সেটা তোমাকে বলতে হবে। কোন দেশ প্রথম এটা লঞ্চ করেছিল? কোন দেশ প্রথম লঞ্চ করেছিল সেটা বলতে হবে। কারেক্ট আনসার হবে কি? ইউএসএসআর। ইউএসএসআর। ইউএসএসআর মানে কোন দেশটা? ইউএসএসআর মানে হচ্ছে বর্তমানে রাশিয়া। ইউএসএসআর মানে বর্তমানে হচ্ছে রাশিয়া প্রথম লঞ্চ করেছিল স্পুটনিক 1 নামে এই যে ইয়েটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম যে লঞ্চ করেছিল তারা তাহলে কবে প্রথম লঞ্চ করেছিল? সালটা কবে? সাল হচ্ছে 1957 সাল। ঠিক আছে, 1957 সালের 4 অক্টোবর তারা লঞ্চ করেছিল স্পুটনিক 1। 26 অক্টোবর পর্যন্ত এটা টিকে ছিল, তারপর কিন্তু ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই যে কৃত্রিম উপগ্রহের সংখ্যা মহাকাশে এত বেড়ে গেছে যে বর্তমানে প্রায় দিনই নতুন নতুন স্যাটেলাইট মহাকাশে যাচ্ছে, কিন্তু প্রথম হয়েছিল 1957 সালে রাশিয়া। রাশিয়া সম্পর্কে তোমাদের বলি, রাশিয়ার রাজধানী পরীক্ষায় আসে অনেক সময়। রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। এই নিয়ে তিনি পরপর 5বার ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাষ্ট্রপতি হয়েছেন। চলো নেক্সট প্রশ্ন দেখবো। তার আগে বলি, ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আজ একটু হাতে সময় কম রয়েছে, তাই তোমাদের ডিটেলসে যাব না। প্রথমটা একটু ডিটেলস বললাম, এরপর বেশি ডিটেলসে যাব না, প্রশ্ন বলবো এবং উত্তর বলবো। ঠিক আছে। 2 দেখো, উদ্ভিদের কোন অংশ কার্বন ডাইঅক্সাইড গ্রহণের অনুমতি দেয় এবং বাষ্পীভবনের কারণে জলের ক্ষতি সীমিত করে? দেখো কোন অংশটা কি করছে, উদ্ভিদের কোন অংশ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে সাহায্য করে এবং যখন বাষ্পীভবন হয় কিন্তু সেই সময় উদ্ভিদের মধ্যে যে সব জল থাকে সেই সব জল বেরিয়ে যায় না, যাতে সব জল বেরিয়ে গেলে তো উদ্ভিদ শুকিয়ে যাবে, তো সব জল বেরিয়ে যায় না, সেই জল বেরোনোকে অনেকটা আটকে দেয়। এটা কার কাজ? এটা কাজ হচ্ছে স্টোমাটা। স্টোমাটা ইজ দ্য কারেক্ট আনসার। উদ্ভিদের পাতার মধ্যে ছোট ছোট রন্ধ্র থাকে। ঠিক আছে, ছোট ছোট রন্ধ্র থাকে, সেই রন্ধ্রের মধ্যে এক ধরনের কোষ বা এক ধরনের সেল থাকে। সেই সেলের কাজই হচ্ছে উদ্ভিদ যখন কার্বন ডাইঅক্সাইড নেওয়ার থাকে তখন সেই সেলটা খুলে যায় এবং যখনই বাষ্পীভবনের সময় যে অতিরিক্ত বাষ্প থাকে সেটা বের করে দেয় এবং তারপর সেলটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে স্টোমাটার কাজ। ঠিক আছে, চলে যাব 3 নম্বর প্রশ্নে। রংঘর এশিয়ার প্রাচীনতম এমফি থিয়েটারগুলির মধ্যে একটি। ড্যাশ বংশের রাজা দ্বারা নির্মিত হয়েছিল? কি হবে সঠিক উত্তর? কারেক্ট আনসার হবে আহোম। আহোম ইজ দ্য কারেক্ট আনসার। আহোম নামে একটা রাজবংশ, শুধু রাজবংশের নামটাই জেনে রাখো, বেশি ডিটেলস জানার দরকার নেই। এটা আহোম নামে একটা রাজবংশ
মানে এশিয়ার প্রথম এমফি থিয়েটার চালু করেছিল? এমফি থিয়েটার, যার নাম দেওয়া হয়েছিল রংঘর, যেটাকে এখন রংঘর বলা হয়। ঠিক আছে, এমফি থিয়েটার। এমফি থিয়েটার বলতে কি, বর্তমানে যে ওপেন স্টেডিয়ামগুলো আছে, ধরো মাঝে খেলা হচ্ছে, চারদিকে গ্যালারি, এই ধরনের আগে থিয়েটার থাকতো। এইখানে হতো, মানে নাট্যমঞ্চ তৈরি করা হতো, আর এই দিক থেকে গ্যালারিতে বসে সবাই দেখতো সেটাকে। এটাই হচ্ছে রংঘর। তো অহোম রাজবংশ প্রথম রংঘর তৈরি করেছিল। 4 নম্বর চলে যাব, নিচের কোন উৎপাদনের জন্য রামাগুন্ডম বিদ্যুৎ কেন্দ্র বিখ্যাত? রামাগুন্ডম বিদ্যুৎ কেন্দ্র কি উৎপাদনের জন্য বিখ্যাত? সেখানে তাপবিদ্যুৎ হচ্ছে, জলবিদ্যুৎ হচ্ছে, পারমাণবিক শক্তি হচ্ছে, নাকি বায়োগ্যাস হচ্ছে, কি হচ্ছে? কারেক্ট আনসার হবে সেখানে যেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপবিদ্যুৎ কেন্দ্র এটা এনটিপিসির, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এনটিপিসির একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামাগুন্ডম। রামাগুন্ডমটা আছে কোথায়? তেলেঙ্গানাতে আছে। কোথায় আছে? তেলেঙ্গানাতে আছে। 5 নম্বর প্রশ্নে চলে যাব, কোন সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম গঠিত হয়? সিপিআইএম এটা কবে গঠিত হয়েছিল? কারেক্ট আনসার হবে 1964, 1964 সালে সিপিএম তৈরি হয়েছিল, সিপিআইএম। 6 হচ্ছে, ডলার বহু বইটির লেখক নিচের মধ্যে কে? ডলার বহু বইটি নিচের মধ্যে কে লিখেছেন? ডলার বহু একটা খুবই প্রচলিত বইয়ের নাম। এই বইটি লিখেছেন সুধা মূর্তি, একজন বিখ্যাত মানে বিজনেসম্যান, সোশ্যাল ওয়ার্কার, সবই বলা চলে। ঠিক আছে, সেই সুধা মূর্তি এই বইটা লিখেছেন, ডলার বহু। সুধা মূর্তি হচ্ছেন যে নারায়ণ মূর্তি, ইনফোসিস কোম্পানির নাম, সফটওয়্যার কোম্পানি ইনফোসিসের নাম তোমরা সবাই জেনে থাকবে। সেই ইনফোসিসের প্রতিষ্ঠাতা হচ্ছেন নারায়ণ মূর্তি, আর সেই নারায়ণ মূর্তির স্ত্রী হচ্ছেন সুধা মূর্তি। ঠিক আছে, সুধা মূর্তি। আর ঋষি সুনক, যে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনকের নাম তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, ঋষি সুনক ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী, সেই ঋষি সুনক হচ্ছেন সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তির জামাই। ঠিক আছে, সুধা মূর্তি এবং নারায়ণ মূর্তির মেয়ের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বিবাহ হয়েছে। চলো নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন 7। নিম্নোক্তদের মধ্যে কে ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ক্রীড়াবিদ, অর্থাৎ প্রথম প্লেয়ার বা প্রথম খেলোয়াড় হিসাবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? কে পেয়েছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে বলবীর সিং দোসাঞ্জ। বলবীর সিং দোসাঞ্জ প্রথম খেলোয়াড় হিসাবে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, বলবীর সিং দোসাঞ্জ কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি ফিল্ড হকি বা হকি খেলার সঙ্গে যুক্ত। একজন ভারতীয় ইন্টারন্যাশনাল, ভারতীয় ন্যাশনাল দলের সদস্য ছিলেন এবং 1948 সালে, 1952 সালে, 1956 সালে পরপর 3 বার ভারত গোল্ড মেডেল জিতেছিল। সেই 3 বারের গোল্ড মেডেল দলের সদস্য ছিল বলবীর সিং দোসাঞ্জ। তিনি ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মানে পদ্মশ্রী পুরস্কার পান। নেক্সট প্রশ্নে যাব, কোন ভারতীয় অভিনেতা 2020 সালের জন্য রাশিয়ান অডিয়েন্স হার্ট পুরস্কার জিতেছেন? দরকার নেই এটার, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এটা হচ্ছে পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, উত্তর আমাদের দরকার নেই। প্রভাস নাকি রণবীর সিং, সালমান খান নাকি মহেশ বাবু? জেনে রাখো, তাও উত্তরটা বলে দিচ্ছি, প্রভাস উত্তর হবে, কিন্তু এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এখন আর বর্তমানে পরীক্ষায় আসবে না। 9 দেখো, নিচের কোনটি মানবদেহে সাইনোভিয়াল জয়েন্ট? আবার বলছি, তোমরা লাইক কিন্তু কম করছো, শেয়ার কম করছো, তো প্লিজ বেশি বেশি করে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টেলিগ্রামে যদি জয়েন না করে থাকো তাহলে দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে প্রত্যেক দিনই, আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটাতে প্রত্যেকে জয়েন করে যাও। গাইডেন্সগুলো অফিসিয়াল হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের নাম। তো কোনটি মানবদেহের সাইনোভিয়াল জয়েন্ট নয়? এই যে হাড়ের বা অস্থির জয়েন্ট, এই জয়েন্ট চ্যাপ্টারটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হবে। যদি তোমরা জয়েন্ট চ্যাপ্টারটা একবার পড়ে নাও তাহলে কিন্তু যত রকমের জয়েন্ট আছে মানবের শরীরে সেগুলো সহজে বুঝতে পারবে। সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে এক ধরনের জয়েন্ট, এই জয়েন্টটা সাইনোভিয়াল জয়েন্ট নয়। যে এই যে সেচুইড বা সেচুইড জয়েন্ট, ঠিক আছে, এই সেচুইড জয়েন্ট এটা কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট নয়। সেচুইড জয়েন্ট এটা কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট নয়, এটা মানুষের মাথার খুলিতে বিভিন্ন দিক থেকে, এই সাইড থেকে এই সাইডে, এই সাইডে এগুলো যে জয়েন্ট থাকে, পাতগুলো জয়েন্ট করা থাকে, এটাকে সেচুইড জয়েন্ট বলা হয়, এটা সাইনোভিয়াল জয়েন্ট নয়।
10 দেখো, জুলাই 2020 পর্যন্ত যাদের মাসিক মজুরি ড্যাশ বা তার নিচে তারা ইএসআই আইনের আওতায় রয়েছে। জুলাই 2020 সাল পর্যন্ত যাদের মাসিক মজুরি 21,000 বা তার নিচে তারা ইএসআই আইনের মধ্যে আছে। 21,000, তো এটা আমাদের দরকার নেই, পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ঠিক আছে। 15 দেখো, পুকোট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুকোট হ্রদ, পুকোট হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুকোট হ্রদ। কি হবে উত্তর? কারেক্ট আনসার হবে কেরালা ইজ দ্য কারেক্ট আনসার। কেরালা রাজ্যে ভারতের পুকোট হ্রদটি অবস্থিত। 12 নম্বর দেখব, প্রথম ইংরেজ কারখানাটি 1651 সালে ড্যাশ নদীর তীরে স্থাপন করা হয়েছিল। ইংরেজরা ভারতে এসে প্রথম কারখানা স্থাপন করেছিল বাংলায়, পশ্চিমবঙ্গে। তাহলে স্বাভাবিকভাবেই এটা হুগলি নদীর তীরে হওয়াটাই স্বাভাবিক। কোন নদীর তীরে? কারেক্ট আনসার হবে হুগলি নদীর তীরে, কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখতে পাচ্ছ জলপ্রপাত, একটা শিফটে জলপ্রপাত থেকে দুটো প্রশ্ন। একটু আগে দেখলাম যেটা পুকোট হ্রদ দেখলাম, এবার জলপ্রপাত। তো ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হবে মেঘালয় ইজ দ্য কারেক্ট আনসার। মেঘালয় রাজ্যে ওয়েনিয়া জলপ্রপাতটা রয়েছে। নেক্সট প্রশ্ন, এবং একটু তাড়াতাড়ি করব। 14 হচ্ছে, প্রাচীন শহর হেম্পি ছিল ড্যাশ সাম্রাজ্যের রাজধানী? বিজয়নগর, মারাঠা, নায়ক, রাষ্ট্রকূট। হাম্পি, এই যে হাম্পি, এটা বর্তমানে কোথায় আছে, কোন রাজ্যে আছে যদি প্রশ্ন থাকে অনেক সময়, এটা বর্তমানে কর্ণাটক রাজ্যে আছে, বা কর্ণাটক রাজ্যে হাম্পির ধ্বংসাবশেষ এখনও আছে। এটা কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। 15 নম্বর যাব, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, আমরা জানি ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে। প্রথমেই আছে 1 নম্বরেই চলে আসছে গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর আসছে পঞ্চায়েত সমিতি, 3 নম্বর আসছে জেলা পরিষদ। তাহলে 2 নম্বরে কি থাকবে? পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, প্রথমে আসবে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পঞ্চায়েত বা জেলা পরিষদ। তাহলে মধ্যবর্তী স্তর কোনটি হবে? পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তর। 16 নম্বর প্রশ্নটা দেখো প্রত্যেকে, নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান? প্রাকৃতিক গ্যাস, ধরো ধান খেতে কাদার মধ্যে যে গ্যাস তৈরি হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো সেখানে তার প্রাথমিক উপাদানটা কি থাকে? প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান হচ্ছে মিথেন, CH4। মিথেনের সংকেত থাকে অনেক সময় CH4। কি? CH4। একটা কার্বনের মধ্যে 4 দিক থেকে 4টা হাইড্রোজেনের বন্ড থাকে, এটা হচ্ছে মিথেন। ঠিক আছে। নেক্সট দেখব 17 নম্বর দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির গভর্নর থাকবেন বলে বিধান করা হয়েছে? ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির গভর্নর থাকবেন বলে বিধান করা হয়েছে? বলতে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রত্যেকটা রাজ্যে একজন করে গভর্নর থাকবেন বা একজন করে রাজ্যপাল থাকবেন? এটা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? কারেক্ট আনসার হবে আর্টিকেল 153। 153 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের প্রত্যেকটি রাজ্যে একজন করে গভর্নর থাকবে। 18 দেখো, 2008 সালে অরেঞ্জ বল টুর্নামেন্ট প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব 18 শিরোপা জিতেছিলেন কে? কোন ভারতীয় 2008 সালে অরেঞ্জ বল টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব 18 শিরোপা জিতেছেন? অরেঞ্জ বল টুর্নামেন্টে প্রথম ভারতীয় হিসেবে অনূর্ধ্ব 18 শিরোপা জিতেছিলেন নিম্নের কে? কারেক্ট আনসার হচ্ছে ইউকি ভাম্বরি। ঠিক আছে, চলো ইউকি ভাম্বরি, এটা আর এখন বর্তমানে দরকার নেই, ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা। 19 দেখো, কোন বছরে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ফেমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট ফেরা প্রতিস্থাপনের জন্য প্রণীত হয়েছিল? মানে কি বলা হচ্ছে, এই যে আগে একটা আইন ছিল যেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট, সেই আইনটাকে প্রতিস্থাপন করে নতুন একটা আইন আসছে যার নাম হচ্ছে ফেমা, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। ঠিক আছে, এটা কবে এলো? ফেরাকে বাদ দিয়ে ফেমা কবে এলো?
1999 সালে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন যদি তোমরা কিন্তু হুবহু কমন পাও তাহলেই কিন্তু করতে পারবে। আর হুবহু কমন পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে পিওয়াইকিউ। পিওয়াইকিউ না করলে এই প্রশ্নগুলো তুমি কোথাও পাবে না। ঠিক আছে, পাবে না মানে কি, পাবে, কিন্তু তোমাকে বিশাল বড় একটা সিলেবাস পড়তে হবে। 20 হচ্ছে একটি শরীরের গতিগত এবং সম্ভাব্য শক্তিগুলি তার ড্যাশ শক্তির উপাদান। একটা শরীরের মধ্যে যে গতিগত শক্তি বা সম্ভাব্য শক্তিগুলি তার ড্যাশ শক্তির উপাদান। তার যান্ত্রিক শক্তির উদাহরণ। কোন শক্তির উপাদান? যান্ত্রিক শক্তির উপাদান। 21 নম্বর দেখো, সিড বি এর পূর্ণরূপ কি? সিড বি, সিড বির পুরো নাম কি? স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডবি হচ্ছে স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে এখানে মানেটা দাঁড়ালো কি? ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক। এটা বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে, ব্যাপারটা এখানে কিন্তু ইংলিশ অপশানই থাকবে তোমাদের পরীক্ষায়, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, সিডবি। নেক্সট দেখো 22, চুরাহি, মান্দেলি এবং কেওনথালি হলো এই রাজ্যে কথিত উপভাষা। এগুলো কোন রাজ্যের কথিত উপভাষা বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? কোন রাজ্যের কথিত উপভাষা? কারেক্ট আনসার হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কথিত উপভাষা হচ্ছে চুরাহি, মান্দেলি এবং কেওনথালি। নেক্সট 23 নাম্বার, ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? কোন রাজ্যের একটা ডান্সের নাম হচ্ছে ঘেরিয়া? এই উত্তরটা আমি তোমাদের বলে দেবো না, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, যেটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করবে, যত জনা ভিডিওটা দেখবে প্রত্যেকে কমেন্ট করবে যে ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের ডান্স। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে দাও। তাহলে 24 দেখো, চাঁদ শুক্রা মেঘালয়ের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ড্যাশ হিসেবে পালিত হয়। চাঁদ শুক্রা এই যে জনপ্রিয় ঐতিহ্যবাহী নৃত্য উৎসব, এটা কি হিসেবে পালন করা হয়? এটা বপন উৎসব। বপন উৎসব মানে বীজ বপনের সময় এটা পালন করা হয়, তাই এটা হচ্ছে বপন উৎসব। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বপন উৎসব আছে, যেমন এই যে ঝাড়খণ্ডের একটা বিখ্যাত বপন উৎসব আছে রোহিন। ঠিক আছে, রোহিন উৎসব, এটা হচ্ছে ঝাড়খণ্ডের পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়া, এখানে রোহিন উৎসব হচ্ছে বিখ্যাত একটা উৎসব, বপন উৎসব। ঠিক আছে, 25 দেখবো আমরা। অ্যামনেস্টি বইটির লেখক নিচের মধ্যে কে? অ্যামনেস্টি বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার হবে অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা এই অ্যামনেস্টি বইটা লিখেছেন, অরবিন্দ আদিগা। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। তো শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আমাদের 25টা প্রশ্ন শেষ করে ফেললাম। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে দাও। ঠিক আছে, ক্লাস পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকেই ক্লাসটা একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন করে দাও। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে।